আমেরিকার মধুক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার ইরানের কাছে 40 দিনের যুদ্ধে পরাস্ত হবার পর যখন ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী, সেই সময়ে হঠাৎ করে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং মুসলিম নেটো গড়ে তোলবার জন্য তৎপর হয়ে ওঠেন। এমনকি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান খোদ পাকিস্তানের ইসলামাবাদে উড়ে গিয়ে এই মুসলিম নেটোর কাজকে এক ধাপে অনেকখানি এগিয়ে নিয়ে যান। আর যখন মুসলিম নেটোর নেতৃত্বে ইরান সবার আগে এগিয়ে আসতে শুরু করে, তখনই ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে পড়েন যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে না দিতে। কারণ যদি মুসলিম রাষ্ট্রগুলো একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, পশ্চিমী দুনিয়ার শোষণ ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস শোষণ করা যে ঐতিহ্য অতীতকাল থেকে আমেরিকা এবং ইউরোপ করে আসছিল, সেই শোষণের ইতি পড়বে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে যুদ্ধে হারার গ্লানিকে ভোলার জন্য নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যখন তৈরি হচ্ছে, এবার আটঘাট বেঁধে ডোনাল্ড ট্রাম্প নামতে শুরু করেন। প্রথমেই এই মুসলিম ঐক্যের যে বীজ, মুসলিম ঐক্যের যে চারা গাছ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, তাকেই প্রথমে দুমড়ে মুচড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সুপার পাওয়ার হওয়া আটকাতে ডোনাল্ড ট্রাম্প একে একে তুরস্ক, সৌদি আরব এবং ইরাকের উপরে ঘা মারতে শুরু করে। তাদেরকে নতুন নতুন প্রলোভন দিয়ে ইরানের কাছ থেকে তাদেরকে সরাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। আর এই খেলাতে প্রথম বলি হন তুরস্কের লোভী শাসক এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ম্যা করতে শুরু করে দেন F-35 ফাইটার জেট পাওয়ার জন্য। ওদিকে সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান সুদীর্ঘ কাল ধরে লালায়িত পারমাণবিক শক্তি তৈরি করবার জন্য, পাশে ইরান যখন সাই সাই করে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে এবং সীমাহীন মিসাইল এবং ড্রোন শক্তি তৈরি করে, তখন ভেতরে ভেতরে মোহাম্মদ বিন সালমান তিনিও চাইছিলেন একটা কিছু হোক আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে। আর সেই সুযোগে ডোনাল্ড ট্রাম্প তাকেও বধ করলেন পারমাণবিক চুক্তির নামে। পড়ে রইল ইরাক, যে ইরাক আমেরিকার আগ্রাসনের সব থেকে ভয়ঙ্কর বলি হয়েছে। 2003 সাল থেকে যে সোনার দেশ ইরাককে তছনছ করে দিচ্ছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে 5 দিন সফর করলেন ইরাকের প্রধানমন্ত্রী। আর ওই 5 দিনেই তাকে যেটুকু টুপি পরাবার ডোনাল্ড ট্রাম্প টুপি পরিয়ে দিলেন। আর যখন একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্প বোকা বানাতে শুরু করেছেন, তারপরে শুরু হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যাকে কূটনৈতিক ভাষায় বলছে ব্রিঙ্কম্যানশিপ। একে একে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা পকেটে পড়েছে। তারপর প্রায় মিত্রহীন ইরানের উপরে শুরু হলো সামরিক আগ্রাসন। কিন্তু ইরান আমেরিকার এই কূটকৌশল অনেক আগে থেকেই জানে এবং মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রকে যে সে পাশে পাবে না, সে বিষয়েও প্রায় অনেকখানি নিশ্চিত ছিল আগে থেকে ইরানের নেতৃত্ব। তাই ইরান কোন প্রতিবেশী দেশের উপরে ভর করে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে নামেনি। সে বরং নিজের উপরে 100% আত্মবিশ্বাস, দেশের মানুষের দেশের জন্য শাহাদাত বরণ করবার যে আকুতি, এই দেশপ্রেমের শক্তির উপরে ভর করেই ইরান আমেরিকার মতো হানাদার শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভর করে ইরান এই যুদ্ধে লড়ছে না, বরং তার নিজের তৈরি মিসাইল এবং ড্রোনের উপরে ভর করেই আমেরিকার মতো হানাদারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আজকের এই আলোচনায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব মুসলিম বিশ্বে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে সীমাহীন আশা জেগেছিল, যে অন্তত অনেক দেরি করে হলেও মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কগুলো বুঝতে শিখেছে ঐক্যই একমাত্র শক্তি। আর ঐক্যবদ্ধ ভাবেই পশ্চিমী দুনিয়ার আগ্রাসনকে তারা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে, কোন কোন চালে মুসলিম রাষ্ট্রগুলোর এই ঐক্যকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আর এর বদলা হিসেবে ইরান কি কি পন্থা অবলম্বন করছে এই মধ্যপ্রাচ্যের এই দুর্বল ব্যক্তিত্বহীন রাষ্ট্রগুলোকে সোজা করবার জন্য। চলুন আজকের এই আলোচনা আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। তবে মূল আলোচনায় ঢোকার আগে চলুন গত 24 ঘন্টা যুদ্ধের চটপট আমরা আপডেটগুলো দেখে নিই। এই দিয়ে আমেরিকার পরপর ইরানের উপরে 10 রাত্রি হামলা চালানো শেষ হলো। গত রাতেও যথারীতি আমেরিকা সেই হরমুজ অঞ্চলে লাগাতার আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণ ছিল রীতিমতো বিধ্বংসী।
ইরানের হরমুজগাউন প্রভিন্সে এই পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় আক্রমণ চালিয়েছে গত রাতে। উপকূলবর্তী এলাকার ডিফেন্স সিস্টেমের উপরে গতকাল প্রথম আক্রমণ হয়েছে। দুটি ডিফেন্স সিস্টেমে আক্রমণ হয়েছে, আর আক্রমণ হয়েছে 3টে র্যাডার সিস্টেমের উপরে। র্যাডার গুলিকে ধ্বংস করতে চাইছে আমেরিকার যে কোনো মূল্যে, কারণ এই র্যাডার গুলি আমেরিকার জন্য কাল হচ্ছে। র্যাডারের মাধ্যমেই এই পারস্য উপসাগর দিয়ে কোন কোন জাহাজ চলাফেরা করছে কিংবা পার হবার চেষ্টা করছে সেটাকে খুব সহজেই ইরান শনাক্ত করছে এবং তার উপরে আক্রমণ হানছে। আমেরিকা গত 14 দিন ধরে যে নতুন যুদ্ধ চালাচ্ছে, সেই যুদ্ধের একমাত্র টার্গেট এই মুহূর্তে হরমুজকে দখল করা। আর সেই লক্ষ্য নিয়ে আমরা দেখলাম কেশম আইল্যান্ডে গত রাতে বেশ বিধ্বংসী আক্রমণ চালিয়েছে আমেরিকা। বেশ কয়েকটা শক্তিশালী আক্রমণ করেছে। আক্রমণ হয়েছে আবারও বন্দর আব্বাসে মাল্টিপল স্ট্রাইক, বেশ কয়েকটি আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল কমান্ড সেন্টার, যে আইআরজিসির কমান্ড সেন্টার রয়েছে সেই কমান্ড সেন্টারে আক্রমণ হয়েছে। এবং কেশম আইল্যান্ডের ক্ষেত্রে একটি ড্রোন লঞ্চ সেন্টার, যেখান থেকে ইরানের আইআরজিসি সেনারা শত্রু দেশকে উদ্দেশ্য করে ড্রোন ছুড়ে দেয়। কেশম আইল্যান্ডের সেই ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেই আক্রমণ চালিয়েছে আমেরিকা গতকাল রাতে। আর মার্কিন আগ্রাসনের পরপর যথারীতি ইরানের আইআরজিসি এবং ইরানের এরোস্পেস যে সেনাবাহিনী তারাও আক্রমণ হেরেছে বাহরাইন এবং কুয়েতে। মূলত বাহরাইনকে পাখির চোখ করা হয়েছিল আজকে। বাহরাইনের উল্লেখযোগ্যভাবে অ্যামাজনের ডেটা সেন্টার, অ্যামাজন কোম্পানি তথা আমেরিকা এবং বাহরাইন উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটা তথ্য কেন্দ্র। সেই তথ্য কেন্দ্রে আজ ইরান আক্রমণ করেছে এবং সামরিক ক্ষেত্রগুলি দেখা হয় তাহলে দেখা যাবে আল শাখির এয়ারবেস, বাহরাইনের এই আল শাখির এয়ারবেসের একটি জেট রিপেয়ারিং ফ্যাসিলিটি এবং জেট হ্যাঙ্গার দুটোর উপরে আক্রমণ চালানো হয়েছে। আর সালমান পোর্ট, বাহরাইনের একটি সামুদ্রিক বন্দর, এই সালমান বন্দরের যে ডিফেন্স সিস্টেম রয়েছে র্যাডার, সেই র্যাডার আক্রমণ চালানো হয়েছে। এমনকি বাহরাইনে যে আমেরিকার ফিফথ ফ্লিট রয়েছে সেখানেও আক্রমণ চালিয়েছে ইরানের সেনারা। সেটা আমরা দেখে নিই কুয়েতের কোথায় কোথায় আক্রমণ করেছে আইআরজিসি সেনারা। কুয়েতের ক্যাম্প আরিফজান, ইতিমধ্যেই বিধ্বস্ত এই ক্যাম্প আরিফজান। সেই আরিফজানের যে ডিফেন্স সিস্টেম তার ব্যাটারিতে আক্রমণ করেছে এবং স্যাটেলাইট অ্যারে বা অ্যান্টেনা। ক্যাম্প আরিফজান একরকম গুড়িয়ে দিয়েছে ইরান, তার যেটুকু অবশিষ্ট আছে তার উপরেও আক্রমণ চলছে এই মুহূর্তে। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে নতুন করে আজ ইরান। তবে উল্লেখযোগ্য আজ আবারও হরমুজ প্রণালী দিয়ে পার হতে চাওয়া দুটি জাহাজকে ইরান আজ সিজ করে নিয়েছে, অর্থাৎ ইরান তার নিয়ন্ত্রণে নিয়েছে দুটি জাহাজকে। অপরদিকে আরো একটি কমার্শিয়াল ট্যাঙ্কার, তেলবাহী একটা বাণিজ্যিক জাহাজ, সেই বাণিজ্যিক জাহাজ যারা ইরানের অনুমতি ছাড়াই এই হরমুজ প্রণালী পার হবার অপচেষ্টা করছিল, তাকেও আক্রমণ করেছে ইরান। এই আক্রমণের মাধ্যমে একটা বার্তা কিন্তু স্পষ্ট, আমেরিকা গত 13 দিন ধরে নির্বিচারে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে পরিমাণ সামরিক আক্রমণ চালাচ্ছে, তারপরেও এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণটাই ইরানের হাতে রয়েছে। তার প্রমাণ কিন্তু বারবার ইরান দিচ্ছে যে ইরানের উপরে যতই তুমি আক্রমণ করো, হরমুজ প্রণালী দখল করা তোমার কাজ নয়। চলুন এবার ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। যে কথা বলছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি হতে যাওয়া যে ঐক্য, যে ঐক্য তৈরিকে ঘিরে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল। যদি এই ঐক্য তৈরি হতে পারত, পাশে অবশ্যই ছিল রাশিয়া এবং চীন। রাশিয়া, চীন, ইরান একাধারে পৃথিবীর বিকল্প একটা শক্তি মেরু। আর সেই মেরুর সঙ্গে যদি ইসলামিক রাষ্ট্রগুলো যথা সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, পাকিস্তান এহেন রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যকে আর আমেরিকা কোনোদিনও শোষণ ক্ষেত্র বানিয়ে রাখতে পারত না। আর মধ্যপ্রাচ্যে যে বর্বরচিত গণহত্যা চলছে, যে গণহত্যা থামানো এই সময় জন্য সবচাইতে বড় দাবি। বিশেষ করে গাজাতে যে নিরীহ শিশুদের হত্যা চলছে, সাধারণ মানুষকে যেভাবে প্রতিদিন এই গণহত্যাকারী ইসরায়েলি সেনারা খুন করছে, সেই হত্যার বন্ধ হওয়া দরকার ছিল। বন্ধ হওয়া দরকার ছিল লেবাননের ইসরায়েলি বর্বরতা। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই আমেরিকা এতদিন ধরে এই রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে এবং এই লড়াইয়ের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য ব্যাপী শোষণ এবং গণহত্যার এক ত্রাস তৈরি করে রেখেছে। আর সেই ত্রাস বন্ধ হওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে
আরো একবার ডোনাল্ড ট্রাম্প ছারখার করে দিলেন তার কূটকৌশল দিয়ে। মুসলিম নেটোর ক্ষেত্রে বড় আঘাত যেটা আসলো সেটা এরদোয়ানের মাধ্যমে, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত বটে। এই কারণেই কারণ এরদোয়ান গত কয়েক বছর ধরে তিনি মুসলিম বিশ্বের মসিহা সাজবার চেষ্টা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এত ঘন ঘন তিনি কমেন্ট করেছেন যাতে মনে হয়েছে আজই ইসরায়েলে গিয়ে বোমা মেরে গোটা দেশটাকে ধ্বংস করে ফেলবেন এই মসিহা এরদোয়ান। কিন্তু বাস্তবের তথ্য এই, ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার পরেও এই তুরস্ক রাষ্ট্রের শাসক এরদোয়ান গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে একাধিক বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রেখে দিয়েছেন। ইসরায়েলের প্রয়োজনীয় জ্বালানি, বিপুল পরিমাণে তেল রপ্তানি, এমনকি তার বন্ধু রাষ্ট্র আজারবাইজানকে ইসরায়েলকে তেল বিক্রি করতে বাধ্য করার কাজ, তার সঙ্গে সামরিক লেনদেন চালিয়ে যাওয়া, সবই করছেন গোপনে। আর বাইরে বাইরে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হুমকি দিচ্ছেন। তিনি এমনকি ফলাও করে বললেন যে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন তিনি ইসরায়েলকে। ইসরায়েলকে আর গ্রেটার ইসরায়েল বানাতে দেবেন না, বরং তিনি ইসরায়েলকে কবজা করে নিয়ে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন। শুনতে কি অসাধারণ! কিন্তু মজার যে বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্প নেটোর বৈঠক করতে তুরস্কে আসবার পর প্রথম যে ললিপপ গিলিয়ে দিলেন এই এরদোয়ানকে তা হলো F-35। বেশ কয়েক বছর থেকে এরদোয়ানের স্বাদ ছিল যে F-35 ফাইটার জেট তিনি কিনবেন, কিন্তু আমেরিকা এতদিন ধরে এরদোয়ানকে এই স্বপ্ন পূরণের কোনো সুযোগ দেয়নি। তার উপরে মাত্র কয়েক বছর আগে এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে বসেন। আর যখন রাশিয়ার কাছ থেকে এই S-400 তিনি কিনলেন, আমেরিকা বেজায় রুষ্ট হলো। আর তারপরেই তুরস্কের উপরে অস্ত্র কেনার উপরে দিল স্যাংশন লাগিয়ে, এমনকি ব্যাংকিং বিশেষ করে ঋণ গ্রহণের উপরে আমেরিকা চাপিয়ে দিল স্যাংশন। তাই তুরস্কের এরদোয়ান বেশ চাপে ছিলেন। যখন এই ন্যাটোর বৈঠক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে তাকে এমন ভাবে হাওয়া দিলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এবং মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গেলেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের একটাই কৌশল ছিল, যাতে এরদোয়ান ইরানের সঙ্গে তার যে সখ্যতা, সেই সখ্যতা আর না বাড়ায় এবং আমেরিকার দেওয়া নির্দেশেই যেন এরদোয়ান চলে। ইরান ইতিমধ্যেই আমেরিকাকে 40 দিনের যুদ্ধে পরাস্ত করবার পর মধ্যপ্রাচ্যে যেভাবে তার কূটনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, আমেরিকা যে আদৌ যে সমস্ত রাষ্ট্রগুলোর কাছ থেকে বিপুল পরিমাণে হপ্তা নেয় সেই রাষ্ট্রগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ, সেই ছবি যখন বেআব্রু হয়ে যাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে হাতে বন্দী করে মোক্ষম চাল চেলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারলেন।